নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও 3টে মামলায় জামিন পেয়েছেন, যে 3টে মামলায় রক্ষা কবচ পেয়েছেন। জামিন বলা উচিত না, অন্তত তার বিরুদ্ধে পুলিশ বা প্রশাসনের তরফ থেকে যারা তদন্তকারী এজেন্সি তারা কঠোর পদক্ষেপ নিতে পারবে না, অর্থাৎ তাকে গ্রেফতার করতে পারবে না। 3টি মামলা হচ্ছে ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর। এই 3টে মামলা এর আগে ডিজে এবং তার সঙ্গে জাল সইকাণ্ডে দুটোর ক্ষেত্রে রক্ষা কবচ পেয়েছিলেন। এবার সেই একই বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সদয় হলেন এবং তাকে রক্ষা কবচ দিলেন আরও 3টে মামলায়। কটি মামলা এখনও পর্যন্ত আছে? সম্ভবত 13টি মামলা, তার মধ্যে 5টাতে রক্ষা কবচ পেলেন। আমি আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি এই তথ্যটা দেওয়ার জন্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনি লড়াইটা কে লড়লেন। ইলেকট্রনিক মিডিয়া এসব সংবাদ পেশ করবে না, কিন্তু তথ্যটা আপনাদের জানা দরকার। শঙ্কর নারায়ণন ইনি এই মুহূর্তে ভারতবর্ষে প্রখ্যাত একজন অ্যাডভোকেট এবং কস্টলিয়েস্ট অ্যাডভোকেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টি রক্ষা কবচ পাওয়ার জন্য পর্যন্ত কস্টলিয়েস্ট ভারত বিখ্যাত আইনজীবীকে দাঁড় করাচ্ছেন, যার নাম হচ্ছে শঙ্কর নারায়ণ। দেখুন, যে কোনো মানুষ তিনি আইনি প্রোটেকশন পাওয়ার জন্য সর্বোত্তম অ্যাডভোকেটকে নিয়োগ করতে পারেন, এটা তার অধিকার। এ নিয়ে কোনো বিতর্ক বা তর্ক চলে না। কিন্তু প্রশ্নটা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থেকেও এখনও কি করে অ্যাফোর্ড করতে পারেন শঙ্কর নারায়ণনের মতো একজন প্রখ্যাত আইনজীবীকে, ভারত বিখ্যাত আইনজীবী এবং ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট অ্যাডভোকেটসের মধ্যে তিনি একজন। 3টি মামলা কলকাতা হাইকোর্টে হচ্ছে, দিল্লি থেকে শঙ্কর নারায়ণন দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে জাস্ট প্রোটেকশান দেওয়ার জন্য। এবার ধরুন এই 3 আর 2 5টা হলো, এরপরে আরও 8টা মামলা আছে। সমস্ত মামলার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টের কাছে গিয়ে একটা সার্বিক প্রোটেকশন চেয়েছেন, যেটি অবশ্য আদালত তাকে দেয়নি এবং আদালত তাকে আপাতত 2 আর 3 5টা রক্ষা কবচ দিলেন, অর্থাৎ ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করা চলবে না। অভিষেক সাসপেক্ট করছেন যে কোনো সময় তিনি অ্যারেস্ট হতে পারেন। প্রশ্নটা হলো, এভাবে কতদিন তিনি তার করে যাওয়া দিনের পর দিন অপরাধকে থেকে নিজেকে প্রোটেক্টেড রাখতে পারবে, সেটা ভবিষ্যৎ বলবে, আইন আদালত বলবে, আমি তাতে যাচ্ছি না। কিন্তু আমার প্রশ্নটা আজকে বাংলার মনে এইখানেই করছি যে একজন যুবক যিনি প্র্যাকটিক্যালি কোনো রোজগার না করে তিনি একটি নির্দিষ্ট মামলার একটি দিনের অ্যাপিয়ারেন্সের জন্য 20 থেকে 25 লক্ষ কি আরও বেশি টাকা খরচা করতে পারেন। আমি বলছি না অ্যাডভোকেটের ফিজ কত, আমি তাতে যাচ্ছি না, কিন্তু এই জাতীয় এত বড় মাপের অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করতে গেলে তার আগে তার টোটাল কেস নিয়ে তার কাছে গিয়ে বসতে হয়, তার সঙ্গে একটা প্রাইমারি সিটিং করতে হয়। নিশ্চিতভাবে একটা টিমকে অভিষেক পাঠিয়েছিলেন শঙ্কর নারায়ণনের সঙ্গে বসতে এবং তিনি শেষ পর্যন্ত তাঁর হয়ে আইনি সওয়ালটা করলেন। একদিনের 3টে মামলায় রক্ষা কবচ পাওয়ার জন্য রয়েছে, রক্ষা কবচ পাওয়ার জন্য এত কস্টলি অ্যাডভোকেটকে দাঁড়ানো কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাফোর্ড করছেন? আমার প্রশ্নটা এখানে সকল জার্নালিস্টরা এগুলো নিয়ে কথা বলেন না, কিন্তু আমি দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন যে আমি এই প্রশ্নগুলো করেছি। কোথা থেকে আসে টাকা? কী তার রোজগার? কী তার রোজগারের উৎস? কোথা থেকে এসছে টাকা? প্রশ্নগুলো বারবার করব যতদিন এই কাজটি করবেন। কোনো সাধারণ আইনজীবীকে না, ভারত বিখ্যাত একজন আইনজীবীকে দাঁড় করানোর আর্থিক ক্ষমতাটা কী করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও মেনটেন করে যাচ্ছেন? সামনে আরও আদালতের মামলা রয়েছে। ধরুন এই মামলাটার শুনানি রয়েছে 6 তারিখ কলকাতা হাইকোর্টে, সেদিনও কোনো একজন বড় আইনজীবীকে তাকে দাঁড় করাতে হবে এবং সেখানেও একটা বড় টাকা খরচা হচ্ছে। অর্থাৎ কোটি কোটি টাকা আইনি আদালতের পেছনে খরচা করার ক্ষমতা এই যুবকটি রাখে, যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সম্বন্ধে এত অভিযোগ। প্রশ্নটা হলো কীভাবে, কোথা থেকে এই টাকার উৎস তাঁর রোজগারের? যতদিন তিনি এই কীর্তি করবেন প্রশ্নগুলো থাকবে, যে প্রশ্ন তুলতে তথাকথিত ডিজিটাল মাধ্যম বা ইলেকট্রনিক মাধ্যম কুণ্ঠিত বোধ করে। আমাদের মনে হচ্ছে সে প্রশ্নগুলো মানুষকে স্মরণ করানো দরকার।